হ্যালো, ওয়েলকাম সবাইকে আরেকবার লার্ন উইথ মামা বেয়ার চ্যানেলে। এই মুহূর্তে আমরা কি করছি? আমরা একটা ইংলিশ সিরিজ রান করছি, যেখানে আমরা ইংলিশ শেখার চেষ্টা করছি, যেটাকে আমি টাইটেল দিয়েছি লেটস ডু সাম ইংলিশ, রাইট? সো ওয়েলকাম এগেইন। এই সিরিজটা আমরা কাদের জন্য ডিজাইন করেছি? এটা ডিজাইন আমরা করেছি বাংলাদেশে যেসব বাচ্চারা বাংলা মিডিয়ামে ক্লাস 5, 6, 7 এই ধরনের স্ট্যান্ডার্ডে বা গ্রেডে আছো তাদের জন্যে, তারা যাতে বইয়ের ইংলিশের পাশাপাশি আরেকটুখানি বাড়তি ইংলিশ প্র্যাকটিস করার সুযোগ পাও, সেই জন্য এই চ্যানেলটা ডিজাইন করা। আর চ্যানেলের পিছনে আছি আমি, তোমাদের প্রিয় মামা বেয়ার। আচ্ছা, ওকে, লেটস গেট স্টার্টেড। সো লেসন 1 থেকে 4 আমরা কিছু সিঙ্গুলার টু প্লুরাল নাউনের চেহারা নিয়ে আলোচনা করেছিলাম, রুলসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে লেসন 5, 6, 7-এ আমরা বেসিক কিছু পাংচুয়েশন মার্কস বসানোর রুল গুলো প্র্যাকটিস করেছিলাম। আই হোপ তোমরা ওগুলো ফলো করেছো। আজকে একটু স্লাইট ডিফারেন্স আনছি আমাদের টপিকে। লেটস গো অ্যান্ড টক অ্যাবাউট স্ট্রং ভার্বস। সো স্ট্রং ভার্ব কি, রাইট? এটাই আমরা আজকে শিখবো। সো এটার মাধ্যমে আমরা আসলে কি করবো জানো? ভোকাবুলারি, আমাদের শব্দ ভান্ডারকে একটু এনরিচ করব বা একটু বাড়াবো। তাতে করে আমরা যখন ইংলিশ সেন্টেন্সগুলো তৈরি করব, তখন বেসিক ওয়ার্ডগুলো ইউজ না করে আমরা একটু সুন্দর কিছু মোর লাইক রিচ ওয়ার্ড ইউজ করব, যাতে আমাদের লেখাগুলো মোর অ্যাট্রাকটিভ হয়। আচ্ছা, চলো আগে দেখি আসলে এটা কি না স্ট্রং ভার্ব। চেহারা দেখে তো বা নাম শুনে তো বুঝতে পারছো যে এটা কি করে। তোমার সম্ভবত কথাগুলোকে বা ভার্বগুলোকে আরো শক্তিশালী করে। তো দেখি এটা কিভাবে শক্তিশালী করে। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, এখন আমরা আমাদের চারিদিকে বা প্রতিদিনের ব্যবহারে কিছু কমন ভার্ব আছে। আই হোপ তোমরা সবাই জানো ভার্ব কাকে বলে, যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ বুঝাই না? গো, সে, লুক, ওয়াক, ইট, মেক, এইগুলো বা আরও আছে এরকম। হ্যাঁ, কিছু খুব কমন ভার্ব আছে যেগুলো আমরা জেনারেল পারপাসে ইউজ করা যায়। কিন্তু যখন কি হয়, একটা জিনিসকে বারবার ইউজ করা হয়, অর্থাৎ একটা জিনিস যখন ওভার ইউজড হয়ে যায় বা খুব বেশি ব্যবহৃত হয়ে যায়, তখন সেই ওয়ার্ডটার মধ্যে কি হয় জানো? ওটার ভিতরে কোনো বৈচিত্র্য থাকে না, ওটার ভিতরে কোনো নিজস্ব বৈশিষ্ট্য থাকে না। ওটা একটু ভেগ বা একটু কি শোনায়, একটু আর্টিফিশিয়াল শোনায়। ওটার কোনো মানে ওটা দিয়ে খুব বিশেষ কোনো ভাব বা অবস্থা প্রকাশ পায় না, জাস্ট একটা রেগুলার ভার্ব আর কি হয়ে যায়। তো এই ধরনের ভার্বগুলোকে আমরা বলবো উইক ভার্ব, যেগুলো খুব জেনারেল পারপাসে অনেক বেশি ইউজ হয়। আরেকবার বলে দিচ্ছি, খুব কমন কিছু ভার্ব নিয়ে আমরা আজকে ডিসকাস করব। তো আমাদের সেরকম কমন কিছু উইক ভার্ব হচ্ছে গো, সে, লুক, ওয়াক, ইট, মেক। ঠিক আছে? যেমন ইট, ইট বললে কি আমরা খাই, মেক তৈরি করি, লুক মানে তাকাই, সে মানে বলি, গো মানে যাই, ওয়াক মানে হাঁটি। তো এইগুলো ভার্ব অনেক ক্ষেত্রে পরিস্থিতির বিবেচনায় আমরা এদের পরিবর্তে কি ওয়ার্ড ইউজ করতে পারি বা কোন ভার্ব ইউজ করতে পারি এবং কেমন করে সেটা আমাদের ভাবকে এনহ্যান্স করে, বাড়ায় বা এনরিচ করে, সমৃদ্ধ করে, সেইটা আমরা শিখব। আচ্ছা, লেটস গো। প্রথম আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। যেমন ধরো আমরা গো ভার্ব নিয়ে একটা সেন্টেন্স তৈরি করছি, যে দ্য ডগ ওয়েন্ট অ্যাক্রস দ্য ইয়ার্ড। আচ্ছা, আই হোপ তোমরা সবাই অলরেডি জানো যে ওয়েন্টটা কি, গো ভার্বের পাস্ট ফর্ম। আমি এই যে এখানে নিচে লিখে দিয়েছি, রাইট? গো, ওয়েন্ট, গন। আমরা যেখানে গ্রামার ক্লাসে যেরকম ভার্বের বিভিন্ন প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম শিখি, সেখানে আই হোপ তোমরা এটা অলরেডি জানো বা শিখেছো। আচ্ছা, তো এখানে আমরা গো ভার্বের একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি একটা সেন্টেন্সে। এখানে বলছি দ্য ডগ, কুকুরটি, ওয়েন্ট গিয়েছিল, অ্যাক্রস পার হয়ে, দ্য ইয়ার্ড, ইয়ার্ড মানে উঠান, মাঠ যেটাই বলো, তা একটা উঠান পার হয়ে গেল কুকুরটি। আচ্ছা, তোমরা এখন চিন্তা করো তো, তোমার যদি একটা প্রিয় পোষা কুকুর থাকে, যে তোমাকে দেখে কি করলো, যে ধরো তুমি স্কুল বাস থেকে নেমেছো আর তোমার ডগটা তোমার বাড়িতে ছিল, সে দৌড়ে আসবে তোমার কাছে, রাইট? বা তোমার কাছে চলে আসবে, ছুটে চলে আসবে, হ্যাঁ, যত দ্রুত সম্ভব। এটা কিন্তু ওদের নেচার। তো এখানে গো মানে গিয়েছিল, ঠিক আছে, এটা কোনো গ্রামাটিক্যালি রং সেন্টেন্স নয়, এটা পারফেক্টলি অলরাইট একটা সেন্টেন্স। বাট এটার মধ্যে সেই ডগের যে চারিত্রিক বৈশিষ্ট্যটা, যে ওর যে উৎসাহটা, হুম, কেমন করে দৌড়ে গেল, সেই কথাটা কিন্তু প্রকাশ পাচ্ছে না। যে ডগটা গিয়েছিল আর কি উঠান পার হয়ে, এতটুকুন বলছে। সো লেটস সি হাউ we can make it more colorful or more attractive. আচ্ছা, দেখো তো,
এখন ওই একই সেন্টেন্স গো ব্যবহার না করে আমরা অন্য একটা ভার্ব ব্যবহার করছি, যেমন রেস, RACE, রেস। রেস মানে তো তোমরা জানো না, প্রতিযোগিতা করা যেটাকে বলে। তো সেখানে তাহলে আমরা কি করি, আগের সেন্টেন্সটাকে একটুখানি চেঞ্জ করে আমরা লিখি দ্য ডগ রেসড অ্যাক্রস দ্য ইয়ার্ড। হ্যাঁ, সে দৌড়ে তোমার কাছে যেন, তোমার কাছে, সরি, দৌড়ে উঠান পার হয়ে গেল, যেন মনে হচ্ছে কি কারোর সাথে রেস করছে, যে কার আগে কে যেতে পারবে, এরকম একটা ব্যাপার। তাহলে এটা কি বুঝালাম আমরা, যে ডগটা যেন তার মালিককে দেখে বা তার প্রিয় বন্ধুকে দেখে খুশি হয়ে দৌড়ে চলে গেল মাঠ পার হয়ে, রাইট? এই যে এখানে দিয়ে কি হলো, যে গৌর ফর্মটাকেই, মানে যাওয়াটাকেই কিন্তু আমরা মিন করলাম, কিন্তু আমরা বললাম যে খুব আগ্রহ নিয়ে সে দৌড়ে গেল, অ্যাজ ইফ কারোর সাথে যেন প্রতিযোগিতায় পড়ছে যে কত দ্রুত সে যেতে পারে। ওকে, তাহলে ডগের যে অ্যাকশনটা বা ভার্বটা, মানে গো ভার্বটারই কিন্তু আমরা একটু এনরিচড একটা ফর্ম ব্যবহার করলাম এই গল্পটাকে আরেকটা সুন্দর চেহারা দেওয়ার জন্য, যে কুকুরটা যেন দৌড়ে উঠান পার হয়ে গেল এমনভাবে যে সে যেন কারোর সাথে প্রতিযোগিতা করছে, একদম রেস করে। আচ্ছা, ঠিক আছে, এটা একটা এক্সাম্পল দেখলে যে গো এর পরিবর্তে আমরা অন্য একটা ভার্ব রেস ইউজ করতে পারি। আচ্ছা, একটা কথা মনে রাখবে যে এগুলো কি কনটেক্সট, মানে পরিবেশ পরিস্থিতির বিবেচনায় এইভাবে করে আমাদেরকে ভার্বটাকে পিক করতে হবে, যাতে আমাদের শব্দটা মানে সুন্দরভাবে বসে আর কি সেন্টেন্সের সাথে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমরা দেখি। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো সেই একই গো ভার্বকে, ধরো একদল সৈন্য হেঁটে হেঁটে যাচ্ছে, বা মার্চ, ওই যে বলে না তালে তালে পা মিলিয়ে সৈন্যরা পার হয়। তো ধরো একটা মাঠের উপর দিয়ে সৈন্যরা হেঁটে হেঁটে যাচ্ছে, তাহলে আমরা প্রথমে সেন্টেন্সটা যদি গো দিয়ে লিখি এবং পাস্ট টেন্সে যদি লিখি, তাহলে আমরা লিখতে পারবো কি, দ্য সোলজার্স ওয়েন্ট অ্যাক্রস দ্য ফিল্ড। সোলজারেরা, সৈন্যেরা মাঠটি পার হয়ে গেল, অ্যাক্রস মাঠটি পার হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এই কথাটা এখন সৈন্যরা যেহেতু ওরা তো র্যান্ডম মানুষের মতো ভিন্ন ভিন্ন তালে হাঁটে না, হয়তো বা তালে তালে পা মিলিয়ে একসাথে হাঁটে, যেটাকে আমরা বলি কি মার্চ করা বলি সৈন্যদের ক্ষেত্রে। তাহলে আমরা যদি এই মার্চ শব্দটাকে এখানে ভার্ব হিসেবে ব্যবহার করি, এবং যেহেতু এটা আগের সেন্টেন্সটা আমাদের পাস্ট ফর্মে ছিল, সো আমরা যদি এই সেন্টেন্সটাকে সেই একই ফর্মে বা একই টেন্সে রাখি, আমরা বলি দ্য সোলজার্স মার্চড অ্যাক্রস দ্য ফিল্ড। দেখেছো, আমরা ওয়েন্টের জায়গায় শুধু মার্চড বসিয়ে দিলাম। এখানে মার্চটা কিন্তু আবার ডগের ক্ষেত্রে যাবে না, রাইট? কারণ ডগটা নিজের মতো দৌড়ে যাচ্ছে, দ্রুত দৌড়ে যাচ্ছে, আর সৈন্যরা একটা নির্দিষ্ট ছন্দে তাল মিলিয়ে সবাই একসাথে শৃঙ্খলাবদ্ধভাবে হেঁটে যাচ্ছে বা পার হচ্ছে, কাজেই সেটাকে আমরা সৈন্যদের এই অ্যাকশনটাকে আমরা, বা যাওয়ার অ্যাকশনটাকে আমরা মার্চ দিয়ে রিপ্লেস করতে পারি। আচ্ছা, তাহলে গো এর পরিবর্তে মার্চ হতে পারে। আগের এক্সাম্পলে ছিল গো এর পরিবর্তে রেইস হতে পারে, গো এর পরিবর্তে মার্চ হতে পারে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমরা দেখি। এখানে দেখো তো ছবিতে একটা মেয়ে হেঁটে হেঁটে একটা ব্রিজ পার হয়ে যাচ্ছে, একটা সেতু পার হয়ে যাচ্ছে না? আচ্ছা, সেখানে আমরা যদি লিখি যে দ্য শি ওয়েন্ট অ্যাক্রস দ্য ব্রিজ, সে কি করলো, ব্রিজটা পার হয়ে গেল। হুম, আচ্ছা, এখন সে কিভাবে পার হচ্ছে, সাইকেলে করে পার হচ্ছে, নাকি দৌড়ে পার হচ্ছে, মার্চ করে পার হচ্ছে, না রেস করে পার হচ্ছে? সে কিন্তু রেস করছে না, বা অ্যাটলিস্ট ছবি দেখে আমরা সেরকম কিছু বুঝতে পারছি না। তো কাজে আমরা এটা দেখতে পাচ্ছি যে সে একা একা হেঁটে পার হচ্ছে, সো উই ক্যান সে যে শি ওয়াকড অ্যাক্রস দ্য ব্রিজ। দেখেছো, এখানে সে ব্রিজটা পার হচ্ছে এটাই আমরা বুঝাচ্ছি, কিন্তু সে হেঁটে হেঁটে ব্রিজ পার হচ্ছে। তো এইভাবে আমরা তাদের অ্যাকশনগুলোকে আরো একটুখানি বৈচিত্র্য দিলাম, বা আর একটুখানি বিহেভিয়ারাল অ্যাট্রিবিউট ওটার মধ্যে অ্যাড করলাম। তো কাজে আমরা এখানে ৩ টে এক্সাম্পলে কি দেখলাম, যে গো এর পরিবর্তে কখনো মার্চ, কখনো রেস, কখনো ওয়াক, এগুলো আমরা ব্যবহার করতে পারি, এবং এরকম আরো ফর্ম আছে। আচ্ছা, তাহলে নরমাল একটা শব্দ গো ব্যবহার না করে, বা ভার্ব গো ব্যবহার না করে, আমরা বৈচিত্র্যময় অন্য ভার্ব ব্যবহার করতে পারি, ডিপেন্ডিং অন দ্য ওভারঅল সিচুয়েশন। ওভারঅল যে পরিস্থিতি, তার ভিত্তিতে আমরা অন্য একটা ভার্বকে পিক করতে পারি গোকে রিপ্লেস করার জন্য। আচ্ছা, এরকমই ভাবে আরেকটা ২টা এক্সাম্পল দেখি। যেমন এখানে ছবিতে দেখতে পাচ্ছ কি, একটা মেয়ে আর একটা মেয়ের কানে কানে কি যেন কথা বলছে, তাহলে বলা, সে, রাইট? তো আমরা ভার্বটাকে, আচ্ছা আরেকটু বলে নিই, সে ভার্বটার পাস্ট ফর্ম কি, সেইড, SAID, সেইড। আচ্ছা, তো আমরা প্রথম সেন্টেন্স উপরের অংশে দেখতে পাচ্ছি, আমরা বলছি ওয়ান গার্ল সেইড সামথিং
টু অ্যানাদার গার্ল, একটা মেয়ে আরেকটা মেয়েকে কিছু একটা বলল। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন এখানে বলছে তো অবশ্যই, কিন্তু কেমন করে বলছে? এই কানে কানে না, ফিসফিস করে বলছে। তাহলে কানে কানে ফিসফিস করে বলাটার একটা আরেকটু সুন্দর একটা ইংলিশ আছে, ভার্ব আছে, সেটা হলো হুইসপার। WHISPER, হুইসপার। এই যে হুইসপার উপরে লেখা আছে, হ্যাঁ। তাহলে আমরা হুইসপারের পাস্ট ফর্মটা যদি ব্যবহার করি, আমরা যদি বলি ওয়ান গার্ল হুইসপার্ড টু অ্যানাদার গার্ল, একটা মেয়ে আর একটা মেয়ের কানে কানে কি যেন বললো। দেখেছো, একটা মেয়ে আরেকটা মেয়েকে কিছু একটা বললোর পরিবর্তে কানে কানে বললো বলাতে কিন্তু আমরা খুবই সুন্দরভাবে এই ওভারঅল সিনটাকে তুলে ধরতে পারলাম, রাইট? সো সে সব ভার্বটার পরিবর্তে কখনো কখনো আমরা পরিস্থিতি বিবেচনায় হুইসপার বলতে পারি, যদি সেটা ফিসফিসিয়ে বলা হয় বা কানে কানে বলা হয়। একই রকমভাবে আরেকটা এক্সাম্পল দেখি। মনে করো একটা বাচ্চা কোনো একটা বিপদে পড়েছে, একটা ঝামেলায় পড়েছে, হোমওয়ার্ক করতে চেষ্টা করছে, হোমওয়ার্ক হচ্ছে না। তখন সে জোরে জোরে তার মাকে ডাকছে, রাইট? মা, মা প্লিজ হেল্প করে যাও, রাইট? তো সেটা যদি হয়, আমরা যদি সেই ঘটনাটাকে ওভারঅল এভাবে বলতে চাই, দ্য চাইল্ড সেইড, বাচ্চাটা বলল, মাম্মি হেল্প, মা আমাকে একটু সাহায্য করবে। হুম। তো দেখো, এখানে কিন্তু আমরা আমাদের যে পাংচুয়েশনের ব্যবহারটাও আবার দেখতে পাচ্ছি আরেকবার, রাইট? যে সেড এর পরে আমরা একটা কমা দিলাম, কারণ এখনো ভাব কমপ্লিট হয়নি বা সেন্টেন্স কমপ্লিট হয়নি, কিন্তু আমাদের ডায়ালগ চলে আসছে, কারণ এই মাম্মি হেল্প এই কথাটা বাচ্চাটার মুখ থেকে বের হয়েছে। তো আমরা দুটো জিনিসকে একসাথে পুড়ে দিচ্ছি বা লাগিয়ে দিচ্ছি, এই জন্য আমরা দুটো অংশের মাঝখানটা কমা দিব, যে দ্য চাইল্ড সেইড, বাচ্চাটি বলল, তারপরে বাকি যেটুকুন কথা বাচ্চাটার ডায়ালগের অংশ, সেটাকে আমরা পুরা ডাবল কোটের মধ্যে ভিতরে ঢুকিয়ে দিব। এবং যেহেতু হেল্প এটা একটা কি বিশেষ অনুভূতি, এক্সপ্রেশন, সেই জন্য এই যে এক্সক্লেমেটরি সাইন এবং মাম্মি বলে যেহেতু মাকে ডাকছে, এই জন্য কাউকে ওই যে অ্যাড্রেস করলে, ডিরেক্ট অ্যাড্রেস করলে কমা দিতে হয়, আমরা আগের লেসনে দেখেছিলাম। তো মামির পরে কমা দিয়ে হেল্প, হেল্পের পরে এক্সক্লেমেটরি সাইন, এবং পুরো কথাটা মামি এ হেল্প, পুরো কথাটা আমরা ডাবল কোটেশনের ভিতরে রেখে দিয়েছি। আচ্ছা, এখন দেখো যে বাচ্চাটা কি বললো, যে মা সাহায্য করে যাও তো একটু। আচ্ছা, এই সে দিয়ে ভার্বটা এটা গ্রামাটিক্যালি কারেক্ট, নো প্রবলেম। কিন্তু বাচ্চাটাকে আস্তে আস্তে বললো মা হেল্প করো, নাকি বললো মা হেল্প করো? মানে মাকে তো সে ডাকছে, একটু জোরেই তো বলবে। তো এইটার জন্য আমরা সে না বলে আরেকটা কাছাকাছি বা বেটার ভার্ব আছে এখানে, ইয়েল। যখন তুমি চিৎকার করে কাউকে কিছু বলো, হ্যাঁ, মনোযোগ আকর্ষণের জন্য, সেটাকে আমরা ইয়েল বলতে পারি, YELL, ইয়েল। হ্যাঁ, ইয়েলের পাস্ট ফর্ম হচ্ছে ইয়েলড, ইডি লাগিয়ে দিলে হয়ে যাচ্ছে, সহজ। তাহলে আমরা ওই একই সেন্টেন্স ইয়েল দিয়ে ইউজ করে আমরা এভাবে বলতে পারি, দ্য চাইল্ড ইয়েলড মামি হেল্প। দেখেছো, শুধু সেডের জায়গায় আমরা ইয়েল বসিয়ে দিলাম এবং ইয়েলের পাস্ট ফর্ম দিলাম। দ্য চাইল্ড ইয়েলড মামি হেল্প, বাচ্চাটা মায়ের কাছে হেল্প চাইছে চিৎকার করে, বা বাচ্চাটা চিৎকার করে বললো মা সাহায্য করো। ঠিক আছে, এখন কি বাচ্চাটার অ্যাকশনের সাথে মোর অ্যাপ্রোপ্রিয়েট ইয়েল। সে বললে এটা তো নর্মাল সে, মানে কনভারসেশনে সে হতে পারে, হুইসপার হতে পারে, চিৎকার করে বলা হতে পারে, রেগে বলা হতে পারে, তাই না? তো কাজেই পরিস্থিতির বিবেচনায় যদি আমরা সের পরিবর্তে ইয়েল বলি, ইট মেক্স দ্য ওভারঅল সিচুয়েশন মোর ডেসক্রিপটিভ, মোর কালারফুল, ইট এনরিচেস ইয়োর স্টোরি। হ্যাঁ, তোমার স্টোরিটাকে সুন্দর করে ব্যাখ্যা করতে বা সিচুয়েশনটাকে ব্যাখ্যা করতে তোমাকে হেল্প করবে। এখন দেখো, আরেকটা দু একটা ভার্ব দেখে আমরা তারপর আজকে বিদায় নিব। যেমন লুক, আর তার পরিবর্তে আমরা কি এক্সামিন এটা ব্যবহার করতে পারি কিনা। আচ্ছা, লুক মানে তো তাকানো বা দেখা। তাহলে এখানে দেখো আমরা বললি দ্য বয় লুকড অ্যাট দ্য টেস্ট। তো ছেলেটা পরীক্ষা দিতে গেছে, ওকে টেস্ট পেপারটা দেয়া হয়েছে, তো সে কি করছে, প্রথমে উত্তর লেখার আগে ভালো করে আগে দেখে নিচ্ছে যে কোন প্রশ্নটা সে আগে আনসার করবে, তাই না? তাহলে এখানে যে লুক অ্যাট, এটা কি একবার তাকানো, নাকি ভালো করে দেখে বিবেচনা করে তারপরে অ্যাটেম্প্ট নেয়া আনসার করার? এখানে কিন্তু আসলে নর্মাল লুক বললে ওকে একটা সেন্টেন্স হয়, যে সে কি খাতাটার দিকে তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো? না, সে তো খাতাটাকে বা প্রশ্নপত্রটাকে এক্সামিন করছে, যে আমি কোনটা কোনটা আগে অ্যান্সার করব, কোনটা বেস্ট, কোনটা ইজিয়েস্ট। সো এখানে আমরা লুক না বলে আমরা একটা মোর অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব আমরা দিতে পারি এক্সামিন, EXAMINE। এক্সামিন মানে পরখ করা বা পরীক্ষা করা। তাহলে এক্সামিনের পাস্ট ফর্ম হবে এক্সামিনড। তো এখানে দেখো আমরা বলছি ওই লুকটার পরিবর্তে এক্সামিনড বসিয়ে দিচ্ছি। দ্য বয় এক্সামিনড
দ্য টেস্ট, মানে টেস্ট পেপারটাকে ছেলেটা পরখ করে দেখছে যে আমি কোনটা আগে রিপ্লাই করব বা কোনটা আগে আনসার লিখব, রাইট? কারণ তাকে তো ভালো মার্কস পেতে হবে, তাই না? সেটা এখানে লুকের চেয়ে এক্সামিন ভার্বটা মোর অ্যাপ্রোপ্রিয়েট টু ডেসক্রাইব দ্য সিচুয়েশন, ওভারঅল ঘটনাটাকে বা পরিস্থিতিটাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা আমরা দেখি। মনে করো ক্লাসে বাচ্চারা দুষ্টামি করছে, তাই না? তখন টিচার কি হয়, একটু রেগে তাকায় না? আচ্ছা, তাহলে আমরা যদি বলি দ্য টিচার লুকড অ্যাট দ্য স্টুডেন্ট, মনে করো একটা কোনো পার্টিকুলার স্টুডেন্ট খুব দুষ্টামি করছিল, তাহলে টিচার কি করবো, অফকোর্স তার দিকে তাকাবেন। আচ্ছা, ঠিক আছে, লুকড অ্যাট তাকিয়েছিলেন, পাস্ট টেন্সে বললাম। কিন্তু এখানে টিচারের লুকের সাথে যার একটা একটা কি থাকবে, তার একটা বৈশিষ্ট্য থাকবে যে নিশ্চয়ই রেগে তাকিয়েছেন বা এমন একটা লুক দিয়েছেন যাতে বাচ্চাটা বুঝতে পারে যে নো, আই এম নট ডুইং ইট রাইট, আই হ্যাভ টু বি কোয়াইট অ্যান্ড অল দ্যাট, রাইট? তো কাজে এখানে লুক না বলে আমরা অন্য একটা ভার্ব ইউজ করতে পারি, যেটা হচ্ছে গ্লেয়ার। গ্লেয়ার মানে যেন একটু রেগে কঠোরভাবে তাকিয়ে থাকা, হ্যাঁ? মানে একটা রাগের আগুন, বলে না যে চোখের আগুন, সেরকম আর কি, আগুন দিয়ে একদম পুড়িয়ে দেয়া, হ্যাঁ? তো সেটা করছে টিচার এখানে। টিচার বলছে দ্য টিচার গ্লেয়ার্ড অ্যাট দ্য স্টুডেন্ট, টিচার এমনভাবে তাকালেন স্টুডেন্টের দিকে যে স্টুডেন্ট বুঝে গেল যে হি হ্যাজ টু অর শি হ্যাজ টু বিহেভ। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখলাম, লুকের পরিবর্তে গ্লেয়ার ভার্বটা ব্যবহার করা যেতে পারে। গ্লেয়ার মানেও তাকানো, বা রেগে তাকানো, বা কঠোরভাবে তাকানো, বা শাসনের ভঙ্গিতে তাকানো, ঠিক আছে? তো এখানে এই ভার্বটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আমরা এই গো, তারপরে সে, তারপরে লুক, এই ভার্বগুলো তো অবশ্যই খুবই কমন ভার্ব, আমাদের জানা ভার্ব, এগুলো দিয়ে আমরা সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করতে পারি। কিন্তু আমরা যদি এই সেন্টেন্সগুলোকে আরও বেশি কালারফুল করতে চাই, সিচুয়েশনের সাথে মোর অ্যাপ্রোপ্রিয়েট ও মানে ভাবটা আমার সেন্টেন্সে ফুটিয়ে তুলতে চাই, তাহলে আমরা যদি এই নতুন ভার্বগুলো জানি, যে লুকের পরিবর্তে কখনো গ্লেয়ার, কখনো এক্সামিন, গো এর পরিবর্তে কখনো রেস, কখনো ওয়াক, কখনো মার্চ, এগুলো যদি আমরা করি, সের পরিবর্তে হুইসপার অথবা ক্রাইড আউট অথবা ইয়েল অ্যাট, এগুলো ইউজ করি, তাহলে পরে কি হয়, আমাদের সেন্টেন্সগুলো দেখতে বা শুনতে আরও সুন্দর হয় এবং ঘটনাগুলোকে সুন্দর করে ব্যাখ্যা করতে হেল্প করে, এবং এটা তোমার ভোকাবুলারিকে এনরিচ করবে। ওকে, সোফার আমরা আজকের লেসনে এই তিনটা ভার্ব নিয়ে কথা বললাম। এখন আমাদের আসলে মূল লেসনটা কি, এখানে টপিক ছিল, আমি বলেছিলাম কি শুরুতে, আচ্ছা শুরুতে আমরা বলেছিলাম যে টপিকের নাম হচ্ছে স্ট্রং ভার্ব। তো এই যে ওভার ইউজড তিনটা ভার্ব নিয়ে আমরা আলোচনা করলাম, গো, লুক এবং সে, এরা যারা ওভার ইউজড এদেরকে আমরা বলি উইক ভার্ব। আর এই উইক ভার্বগুলোর পরিবর্তে মোর কালারফুল, মোর কনটেক্সট অ্যাপ্রোপ্রিয়েট যে ভার্বগুলো আমরা এখানে বসাতে পারি, যেমন গো এর বদলে মার্চ, রেস, ওয়াক, লুকের বদলে এক্সামিন, গ্লেয়ার, আর সের বদলে হুইসপার, ইয়েল, এই ভার্বগুলো রেস, মার্চ, ওয়াক, এক্সামিন, গ্লেয়ার, হুইসপার, ইয়েল, এই ভার্বগুলোকে বলা হবে স্ট্রং ভার্ব। অর্থাৎ স্ট্রং ভার্বের ডেফিনেশন কি, যে ভিভিড, হ্যাঁ, স্পেসিফিক, এই ভার্বগুলো ক্লিয়ারলি অ্যাকশনটাকে শো করছে। এটা দিয়ে কি হয়, মোর ইন্টারেস্টিং অ্যান্ড পাওয়ারফুল ওয়েতে তুমি তোমার স্টোরিটাকে ডেসক্রাইব করতে পারো। সেই কথাগুলো এখানে আমি ইংলিশে আবার লিখে দিয়েছি, যারা পড়বে পড়ে নিবে কথাগুলো, তো আমি বাংলায় তো তোমাদের বলেই দিলাম। এখন আমাদের টু ডু কি হবে নেক্সট লেসনের আগে আমি বলবো, এই স্লাইডটা তোমরা খেয়াল করো এবং দেখো যে আমি কয়েকটা উইক ভার্বকে পিক করেছি, যেমন গো, সে, লুক, গেট, মেক, ডু, আর তাদের করেসপন্ডিং কম কিছু জানা স্ট্রং ভার্বকে দিয়েছি। কোনোটাই খুব একটা কঠিন নয়। গো এর পরিবর্তে রান, মার্চ, স্ট্রল, ক্রল, রেস। সের পরিবর্তে হুইসপার, শাউট, এক্সপ্লেইন, আর্গিউ। লুকের পরিবর্তে স্টেয়ার, গ্ল্যান্স, অবজার্ভ, এক্সামিন। গেটের পরিবর্তে রিসিভ, অবটেইন, আর্ন, গ্র্যাব। মেকের পরিবর্তে বিল্ড, ক্রিয়েট, ডিজাইন, কনস্ট্রাক্ট। ডু এর পরিবর্তে কমপ্লিট, পারফর্ম, এক্সিকিউট, এগুলো ব্যবহার করতে পারো। হ্যাঁ, তো তোমাদের কাজটা কি, তোমরা করবে কি, কয়েকটা সেন্টেন্স গো উইক ভার্ব দিয়ে লিখবে এবং
সেটার পরিস্থিতি বিবেচনায় উইক ভার্বগুলোকে চেঞ্জ করে অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রং ভার্ব বসাবে। এবং এই কয়েকটাই কিন্তু স্ট্রং ভার্ব না যেগুলো আমি দিয়েছি প্রত্যেকটা উইক ভার্বের এগেনস্টে। তোমরা প্রয়োজনে গুগল সার্চ করবে অথবা ডিকশনারিতে খুঁজবে কোনো ভার্বের অর্থ যদি তুমি এখানে না জানো। যেমন একটা বেবি যখন হাঁটার চেষ্টা করবে বা যাওয়ার চেষ্টা করবে, মেবি মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে ক্রল করা, হ্যাঁ, ইনস্টিড অফ সেইং যে রান বা মার্চ। বেবি তো আর মার্চ করতে পারে না, ক্রল করতে পারে, হামাগুড়ি দিয়ে দিয়ে যায়, গড়িয়ে গড়িয়ে যায়। তো এইগুলো তোমরা চিন্তা করে প্রত্যেকটা একটা উইক ভার্বের এগেনস্টে একটা স্ট্রং ভার্বকে পিক করবে এবং সেন্টেন্স তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই হোমওয়ার্কটা থাকলো তোমাদের জন্য। আবার দেখা হবে নেক্সট লেসনে রেলেভেন্ট কোনো টপিক নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।